Good evening, hello viewers. Welcome back to my channel Belal Language School. Today we will learn English tutorial. আজকে আমরা কিভাবে ঘরে বসে ইংরেজি শিখবেন সে বিষয়ে আলোচনা করব। তাহলে চলুন, এখানে লেখা আছে ইংলিশ টিউটোরিয়াল। ইংলিশ অর্থ হচ্ছে ইংরেজি, টিউটোরিয়াল টিউটোরিয়াল হয় সাধারণত আপনি ঘরে বসে যদি কোনো ভিডিও দেখেন বা কোনো অডিও দেখেন বা কোনো কাজ করেন, সেইটা হচ্ছে ঘর সম্বন্ধীয়। টিউটোরিয়াল মানে হচ্ছে ঘর সম্বন্ধীয়, মানে ঘরে বসে আপনি যা শিখবেন সেইটাই হচ্ছে টিউটোরিয়াল। আবার স্কুলে গিয়ে আপনি যা পড়ছেন ওইটা কিন্তু টিউটোরিয়াল না। তাহলে টিউটোরিয়াল মানে হচ্ছে ঘর সংক্রান্ত বা ঘরে বসে, সাধারণত ঘরে এসে যে শিক্ষকরা আপনাকে পড়ায় সেইটাকে বলা হয় টিউটোরিয়াল। টিউটোরিয়াল মানে ঘর সংক্রান্ত বা ঘর সম্বন্ধীয়, আর ইংরেজি মানে ইংরেজি। তাহলে ঘরে বসে যে ইংরেজি শিখবেন সেইটাই হচ্ছে ইংলিশ টিউটোরিয়াল। তাহলে এখানে প্রথমটি লেখা আছে ওয়ার্ড সেপারেশন, অর্থাৎ আপনি ওয়ার্ড যে পড়েন এই ওয়ার্ডগুলো কখনো সেপারেশন করেন না। যে কোনো একটা ওয়ার্ড পড়লে ওই ওয়ার্ডটাই রেখে দেন এবং ওই ওয়ার্ডটাই মুখস্থ করার চেষ্টা করেন, কিন্তু না, এভাবে না পড়ে যে ওয়ার্ডটা পড়বেন একটা ওয়ার্ড একটু সময় নিয়ে পড়বেন। একসাথে অনেক ওয়ার্ড পড়ার দরকার নেই, একটা ওয়ার্ড অনেক সময় নিয়ে পড়বেন। এইটা ডিকশনারি দেখবেন, ডিকশনারি দেখে এটা দেখবেন যে কতভাবে এটা ভাগ করা হয়েছে, এইটার নাউনের অর্থ কি দিয়েছে, অ্যাডজেক্টিভের অর্থ কি দিয়েছে, প্রেপোজিশনের সাথে সংযুক্ত হয়ে এটা অর্থ কি হয়েছে, অ্যাডভার্বের অর্থ কি হয়েছে, আবার এইটার নাউন ব্যক্তিবাচকটা কি হয়েছে, বস্তুবাচকটা কি হয়েছে। এইভাবে একটি ওয়ার্ডকে আপনি বিভিন্নভাবে সেপারেশন করবেন। আবার এই ওয়ার্ডটা ফ্রেজ হিসেবে কি হয়েছে, আবার এই ওয়ার্ডটা বাগধারা হিসেবে কতভাবে এসছে। তাহলে এই সবগুলো জেনে যখন আপনি একটি ওয়ার্ড জানবেন এবং বাংলা অর্থ এটার কত রকমে উঠতে পারে এবং আপনার মনে থাকে এরকম সহজ কোন অর্থটা নিয়েছে, সেই ওয়ার্ডটা পড়বেন বা সেই মিনিংটা পড়বেন। এভাবেই শব্দের সেপারেশন শিখবেন। আর আরেকটা সেপারেশন আছে, সেইটা সেন্টেন্সের মধ্যে গিয়ে দেখব। তাহলে ওয়ার্ড সেপারেশন আমরা বুঝে গিয়েছি, শব্দটার বিভিন্ন প্রকারে ভাগ করবেন, কতভাবে ব্যবহার হয়েছে এবং সব ধরনের সেন্টেন্সগুলো আপনি জানবেন। এভাবে শব্দ সেপারেশনটা বুঝে নেবেন। এখানে লেখা আছে বেস্ট অফ ফ্রেজ। বেস্ট অফ ফ্রেজ মানে হচ্ছে মূল শব্দটা আপনি জানবেন, এইটার হুবহু অর্থটা কি জানবেন। মূল শব্দটা বেশিরভাগই ভার্বের অর্থ দিয়ে থাকে এবং এইটাকে অন্যভাবে আপনি ঘুরিয়ে নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এভাবে বানাতে পারেন। তাহলে বেসটা আমরা শুধু জানি, এর ফ্রেজটা জানি না। তাহলে বেস থেকে ফ্রেজ পর্যন্ত জেনে নিতে হবে, বেস থেকে ফ্রেজ পর্যন্ত জেনে নিতে হবে। তার মানে বেসটা জেনে প্রনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, প্রিপোজিশনের সাথে অ্যাডভার্ব, এভাবে যতভাবে জানেন, সর্বশেষে ওয়ার্ডটার সাথে আরও কতগুলো ওয়ার্ড যুক্ত করে প্রেপোজিশন দিয়ে অথবা প্রেপোজিশন ছাড়া আপনি একটি ফ্রেজ বা শব্দগুচ্ছ বানাবেন, যেখানে ভার্ব থাকবে না, সাবজেক্ট থাকবে না এবং এটার অর্থ উঠাবেন। তাহলেই আপনি একটি শব্দ সম্পূর্ণভাবে আয়ত্ত করতে পারবেন। একবার আয়ত্ত করলে সবসময় মনে থাকবে। তারপর বি নাম্বার হচ্ছে পজিশন ইন সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে এই শব্দটা কিভাবে ইম্পোজ হয় বা আরোপ হয় বা কিভাবে স্থান দখল করে, সেই ব্যবহারটার সাথে সাথে দেখবেন। আর ব্যবহারটা শুধু দেখবেন না, এটা অর্থ উঠাবেন, অর্থটা কিভাবে উঠেছে। বাংলার সাথে ইংরেজির অর্থটা কিন্তু একটু পার্থক্য হয়। কোথাও ইংরেজিতে ভার্বের অর্থ আগে আসে, সাবজেক্টের পরে ভার্বের অর্থ আসে, আবার বাংলার ক্ষেত্রে কিন্তু সাবজেক্টের পরে কর্ম আসে, তারপর ভার্ব আসে। তাহলে এভাবে একটি শব্দের পজিশন দেখবেন এবং কিভাবে এটার অর্থ উঠে সেই বিষয়টাও দেখবেন এবং ইংরেজি বিষয়টাও দেখবেন। তাহলে দুইটা বিষয় লক্ষ্য রাখবেন, এই শব্দটার অর্থ বাংলা সেন্টেন্সে কোথায় বসে, ইংরেজি সেন্টেন্সে কোথায় বসে। এভাবে আপনি সেন্টেন্সকে আয়ত্ত করবেন। আবার এই শব্দটার মধ্যে আপনি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব সবই বানালেন, তারপর আইএনজি দিয়ে দেখবেন কিভাবে অর্থ উঠে, শেষে ইডি দিয়ে দেখবেন কিভাবে অর্থ উঠে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল বানিয়ে দেখবেন কি অর্থ, এবং প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি দিয়ে বানিয়ে দেখবেন কি অর্থ, বা জিরান বানিয়ে দেখবেন, অথবা ভার্বাল নাউন বানিয়ে দেখবেন কিভাবে অর্থ উঠে। তাহলে ওয়ার্ড সেপারেশন আমরা বুঝে গিয়েছি। এবার 2 নম্বরে আসুন, সেকেন্ড নাম্বার ভার্ব ইন সেন্টেন্স, অর্থাৎ সেন্টেন্সে এই শব্দটা কিভাবে ভার্ব হিসেবে কাজ করে। আমরা বাংলাদেশে সাধারণত 3টাই জানি, যে বেস ফ্রম, পাস্ট ফ্রম, পাস্ট পার্টিসিপল ফ্রম, কিন্তু এছাড়াও আরও 2টো জানতে হবে। সেইটা হচ্ছে
প্রেজেন্ট পার্টিসিপল আইএনজি দিয়ে অর্থ কি আসে, আইএনজি দিয়ে পাস্ট প্রেজেন্ট ফিউচারের সাথে অর্থ কি আসে, তারপর অ্যাক্টিভ পেসিভে এটা কিভাবে আসে, অ্যাক্টিভ ওয়ার্ডে একরকম ভার্বের অর্থ হয়, পেসিভ ওয়ার্ডে ভার্বের অর্থ আরেক রকম হয়। তাহলে এভাবে ভার্বটা সেন্টেন্সে কিভাবে ব্যবহার হয়েছে সেইটা দেখবেন বাংলা অর্থসহ। তাহলে প্রথমে লিখেছি টেন্স। টেন্স মানে হচ্ছে কাল। কাল মানে হচ্ছে আপনি তিনটি কাল আছে সাধারণত, অতীত, বর্তমান, ভবিষ্যৎ। আবার অতীত কালটাকে 4 ভাগে ভাগ করা হয়েছে। অতীতকালে একবারে শেষ হয়ে গিয়েছে, অতীতকালে কিছুক্ষণ সময় ধরে চলছিল, অতীতকালে একটার আগে আরেকটা ঘটছিল, অতীতকালে একটা কাজ অনেকক্ষণ সময় ধরে ঘটছিল। তাহলে অতীতকালটা আবার 4 ভাগে ভাগ করা হয়েছে কালের ডিউরেশন অনুযায়ী। এভাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ 3 ভাবে এই প্রতিটা কালকে ভাগ করা হয়েছে তাদের ডিউরেশন অনুযায়ী, অর্থাৎ কাজের গতি অনুযায়ী। তাহলে এই টেন্সে আপনি ভার্বটা এই কাজের গতিটাকে নির্ণয় করবে ভার্বের ট্রান্সফরমেশন দ্বারা, অর্থাৎ অতীতে কিভাবে এই ভার্বটা আসে, কতটা ওয়ার্ড মিলে ভার্ব হয়, বর্তমানে কিভাবে আসে, ভবিষ্যতে কিভাবে আসে, কতটা ওয়ার্ড মিলে ভার্বটা গঠিত হয়, সেই বিষয়টা আপনাকে টেন্স দিক নির্দেশনা দিবে। এবং টেন্সের সাথে সাথে সেটা আপনি অ্যাক্টিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে কর্মপ্রধান। কর্মপ্রধান মানে যেখানে সাবজেক্ট শুরুতেই থাকে সেটা হচ্ছে কর্মপ্রধান, তখন একরকম ভার্বের অর্থ হবে। তাহলে অ্যাক্টিভটা আমরা সবসময় টেন্সে পড়ে থাকি। আর পেসিভ ওয়ার্ডটা হচ্ছে এটা যখন পেসিভ করবেন তাহলে শুরুতেই কর্মটা থাকবে, কর্মটা থাকলে ভার্বের অর্থ হয় আরেক রকম, তখন ওইভাবেও এই ভার্বটা দেখবেন। একটি ওয়ার্ড পড়ার সময় এটার অ্যাক্টিভ ওয়ার্ডটা দেখবেন, পেসিভ ওয়ার্ডটা দেখবেন কতটা শব্দে ঘটিত হয়েছে এবং এইটা কিভাবে অর্থ দিয়েছে। তাহলে কালটা দেখবেন, অ্যাক্টিভ মিনিংটা দেখবেন, পেসিভ মিনিংটা দেখবেন। তারপরে এখানে আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ মানে একটি ওয়ার্ডকে আপনি যখন কোয়েশ্চেন করবেন তখন এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন বলা হয়। এটা হচ্ছে ক্লোজড কোয়েশ্চেন, অক্সিলারিটা সামনে এনে কোয়েশ্চেন করবেন, এটা হচ্ছে ক্লোজ কোয়েশ্চেন। এছাড়াও আবার ইন্টারোগেটিভ প্রনাউন WH এই জাতীয় ওয়ার্ডগুলো দিয়ে যখন কোয়েশ্চেন করবেন, অক্সিলারিটাও সামনে থাকবে, তখন এটা ইন্টারোগেটিভ কোয়েশ্চেন হবে, তখন অর্থটা কিভাবে দেবে এইটাও আপনি দেখবেন। তারপর রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন মানে WH ওয়ার্ডটা ইন্টারোগেটিভ প্রনাউনে কোয়েশ্চেন বা প্রশ্নের অর্থ দিয়েছে, কিন্তু রিলেটিভ প্রনাউনে এই WH ওয়ার্ডই আবার কোয়েশ্চেনের অর্থ দিবে না, তখন আবার অন্যরকম অর্থ দেবে। যেমন কোয়েশ্চেনে আছে হোয়াট ডু ইউ ডু, তুমি কি করো, আর কোয়েশ্চেন না হলে হোয়াট ইউ ডু, তুমি যা করো। তাহলে হোয়াটটা কি না হয়ে এখানে যা হয়ে গিয়েছে, তখন এটা ক্লজের ক্ষেত্রে আপনি অর্থটা বুঝতে খুব সহজ হবে, কারণ ক্লজের ক্ষেত্রে এই যা বা রিলেটিভ প্রনাউনটা বেশি ব্যবহৃত হয়। যেটা ইন্টারোগেটিভ প্রনাউন উইথ WH সেইটাই কিন্তু রিলেটিভ প্রনাউন উইথ WH। তাহলে একই জিনিস 2 রকমের অর্থ আসছে, সেটা আপনি একসাথেই বুঝে নেবেন, তাহলে অর্থটা আপনার কাছে সুস্পষ্ট হবে। তাহলে এখানে আছে সেন্টেন্স প্যাটার্ন। আমরা সাধারণত গ্রামার পড়তে গেলে অথবা স্পিকিং করতে গেলে শুধু একটা সেন্টেন্স পড়েই ক্ষান্ত হয়ে যাই, কিন্তু না, একটা সেন্টেন্স না, এই সেন্টেন্সটাকে নিয়ে আপনি গবেষণা করবেন এইটা কতভাবে চেঞ্জ করা যায়। কারণ আপনি ইংরেজি গ্রামারের সেন্টেন্স শুধু এক রকমের ধারণা নিয়ে পড়েন, সব রকমের সেন্টেন্সগুলো আপনি একটা সেন্টেন্স থেকে বানানোর চেষ্টা করবেন, আর যেটা হবে না সেটা বুঝতেই পারবেন কেন হয় না। তাহলে সেন্টেন্স প্যাটার্নে আপনি কনভার্ট ইনটু অল, একটা সেন্টেন্সকে সব ধরনের সেন্টেন্সে রূপান্তর করবেন। একটা সেন্টেন্স নেবেন, এটা অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি, এই 5টা বানিয়ে ছাড়বেন, অর্থ জানবেন, এবং এই সেন্টেন্সটাই আবার সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডে নিয়ে যাবেন। আবার এই সেন্টেন্সটাই টেন্সের 12টি প্রকারে নিয়ে যাবেন। আবার এই সেন্টেন্সটাই টেন্সের 12টি পেসিভ ভয়েসে নিয়ে যাবেন। আবার এই সেন্টেন্সটাই পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভে নিয়ে যাবেন। তাহলে একটা সেন্টেন্সকে যখন আপনি 50 রকমে কনভার্ট করতে পারবেন, তাহলে বুঝে যাবেন যে এমনিতেই আপনি ইংরেজি খুব দক্ষ হয়ে গিয়েছেন। এবার আপনি ইংলিশটা পুরো আয়ত্ত হয়ে যাবে, এবং যখন আপনি গ্রামার অনুযায়ী ইংরেজি বলতে পারবেন তখন আপনার ইংরেজি খুব সুন্দর হবে। তারপর এখানে দেখুন এক্সাক্ট মিনিং। এক্সাক্ট মিনিং হচ্ছে সেন্টেন্সের অর্থ আমরা সবসময় কমপ্লেক্সে উঠানোর চেষ্টা করি এবং কমপ্লেক্সে উঠিয়ে দিই, কিন্তু আমরা বুঝতে পারি না সরল বাক্যের বা সিম্পল বাক্যের অর্থ হবে একরকম, কমপ্লেক্সের অর্থ হবে একরকম, কম্পাউন্ড বা যৌগিকের অর্থ হবে আরেক রকম। কিন্তু আমরা সব সেন্টেন্সই সহজে বুঝি, কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বা মিশ্র বাক্য সেই রকম অর্থ উঠিয়ে দিই। আমরা সাবজেক্টের দিকেও খেয়াল করি না, অবজেক্টের দিকেও খেয়াল করি না, কারণ সিম্পল সেন্টেন্সে একটি সাবজেক্ট, একটি ভার্বের অর্থ আসবে, আর বাকিগুলো ফ্রেজের অর্থ আসবে। কমপ্লেক্স সেন্টেন্সে কমপক্ষে 2টি সাবজেক্ট, 2টি ভার্বের অর্থ উঠবে। কম্পাউন্ড সেন্টেন্সে 2টি সাবজেক্ট, 2টো ভার্ব কমপক্ষে উঠবে আলাদা আলাদা স্বাধীনভাবে। তাহলে এই বিষয়টি লক্ষ্য করতে হবে। যদি আমি সরল বাক্যে 2টো সাবজেক্টের অর্থ উঠিয়ে দিই তাহলে তো আর সরল বাক্য থাকলো না।
তাহলে এই বিষয়টা খুব বুঝতে হবে সেন্টেন্স প্যাটার্ন জানার সময়। আবার সেন্টেন্স উৎসগতভাবে কিভাবে হয়, অর্থগতভাবে কিভাবে হয়, স্ট্রাকচারগতভাবে কিভাবে হয়, সবগুলো সেন্টেন্স আপনাকে আয়ত্ত করতে হবে বাংলা ইংরেজি সহ। তারপর সি নাম্বারে আছে টকিং উইথ ফিলিংস। আপনি একটি সেন্টেন্স পড়ছেন, সেন্টেন্সের সাথে আপনার ফিলিংস যাচ্ছে না, অর্থাৎ সেন্টেন্স বুঝাচ্ছে একরকম, আপনি সেন্টেন্সটা বুঝেছেন এটা কমপ্লেক্স সেন্টেন্স, আপনি কোথাও শ্বাস ফেলতে হবে, কোথাও দ্রুত পড়তে হবে, কোথাও ধীরলয়ে পড়তে হবে, সেইটা না বুঝে টানা পড়ে যাচ্ছেন, তাহলে সেন্টেন্সের সাথে আপনার ফিলিংস যাচ্ছে না, তার মানে আপনি অর্থ উঠাতে পারছেন না, তার মানে আপনি ইংরেজি বুঝতে পারছেন না। কোথাও কোথাও শ্বাস ফেলতে হবে, কোথাও আবার শ্বাস ফেলা যাবে না। সবসময় যে কমা দিয়ে আপনাকে বুঝাবে যে এখানে শ্বাস ফেলতে হবে এরকম না। সেন্টেন্স পড়ার সময় আপনি ফরেনারদের যখন ফলো করবেন দেখবেন যে কোথাও এটা শ্বাস ফেলছে, কোথাও ফেলছে না, তাহলে সবখানে কমা দিয়ে আপনাকে ফেলতে বলবেন, আপনি নিজ থেকেই ফেলতে হবে যাতে করে আপনিও অর্থটা বুঝতে পারেন, শ্রোতারাও অর্থটা বুঝতে পারে। তাহলে টকিং উইথ ফিলিংস, সেন্টেন্সটা পড়ার সময় ওই ধরনের ফিলিংস নেবেন এবং আপনার কণ্ঠটাকে ফ্লাকচুয়েট করবেন, কোথাও স্ট্রেস দিবেন বা শক্ত করবেন, কোথায় কণ্ঠটা নরম করবেন, এভাবে ফ্লাকচুয়েটের মাধ্যমে সেন্টেন্সটাকে বুঝাবেন এবং নিজে বুঝবেন। তাহলে সেন্টেন্স প্যাটার্ন আমরা পড়ে গিয়েছি। এবার 4 নাম্বার ওয়ার্ডস, ফ্রেজ, ক্লজ, সেন্টেন্সেস। তাহলে এর ইভালুয়েশনটা আমরা আগেও বলেছি। প্রথমে ওয়ার্ড জানবেন, ওয়ার্ড সেপারেশন বিভিন্নভাবে জানবেন, এই ওয়ার্ডটা যতভাবে আপনি বলতে পারেন অর্থসহ, আর এই ওয়ার্ডটা থেকে আপনি ফ্রেজ বানানোর চেষ্টা করবেন, মানে আশেপাশে আরও ওয়ার্ড দিয়ে এই ওয়ার্ডটাকে আরও প্রাণবন্ত করে তুলবেন। তারপর যখন ফ্রেজ বানাতে পেরেছেন এবার ক্লজ বানিয়ে ফেলুন। ক্লজ মানে ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য, ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য কয়েকটা বানিয়ে ফেলুন। কয়েকটা বানিয়ে ফেললে এই ওয়ার্ডটা আবার সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। আমরা সাধারণত ছোট ছোট সরল বাক্যে কথা বলি, এটা হচ্ছে ক্লজ, মানে একটা ক্ষুদ্র বাক্যকে একটা ক্লজ বা উপবাক্য বলা হয়। আর উপবাক্য থাকে একটা বড় সেন্টেন্সের মধ্যে, একটা বড় সেন্টেন্সের মধ্যে ছোট ছোট যে সেন্টেন্সগুলো থাকে সেইগুলোকে বলা হয় ক্লজ বা উপবাক্য বা খণ্ডবাক্য। তাহলে ওয়ার্ড থেকে ফ্রেজ বানাবেন, ফ্রেজ থেকে ক্লজ বানাবেন, ক্ষুদ্র ক্ষুদ্র বাক্য, তারপর ক্ষুদ্র ক্ষুদ্র বাক্যগুলোকে একসাথে জয়েনিং দিয়ে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স বানিয়ে ফেলবেন। এভাবে ছোট থেকে বড় ফাউন্ডেশন থেকে আপনি টপ লেভেলে পর্যন্ত সেন্টেন্সটাকে নিয়ে যাবেন, তাহলেই বুঝতে পারবেন আপনার সেন্টেন্স প্যাটার্ন বা সেন্টেন্স ফরমেশন অনেক সুন্দর হয়েছে। কারণ সবসময় ছোট ছোট সেন্টেন্স ব্যবহার করলে হবে না, কোনো সময় দেখা যাবে একটা সেন্টেন্সই আধা পেজ বা 1 পেজ হয়ে গিয়েছে। এইরকম সেন্টেন্স বানানোর খেলায় আপনাকে মেতে উঠতে হবে, তাহলে ইংরেজিটা আপনার দখলে চলে আসবে। তারপর 5 নম্বরে দেখুন, ইংলিশ গ্রামার ইজ ডিভাইডেড ইনটু 5 পার্টস। ইংরেজি গ্রামারটা 5 ভাগে বিভক্ত, কিন্তু এইটা কিন্তু আমরা জানি, কিন্তু এটা বাস্তবায়ন করি না। এখানে যা কিছু বলেছি সব কিছু এখান থেকেই পিক আপ করে নেওয়া হয়েছে। তাহলে ইংরেজি গ্রামার ইজ ডিভাইডেড, বিভক্ত, ইনটু 5 পার্টস, 5টি ভাগে। 5টি ভাগে ইংরেজি গ্রামার বিভক্ত। প্রথমত অর্থোগ্রাফি, ফার্স্ট ওয়ান ইজ অর্থোগ্রাফি, বানান তত্ত্ব, অর্থাৎ আপনি এই ইংরেজিটা বানান শিখবেন। আর এই বানান শেখার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সিলেবল জানতে হবে। সিলেবল জানলে আপনার বানানও ঠিক হয়ে যাবে, আপনার ওয়ার্ডের প্রনাউন্সিয়েশনও ঠিক হয়ে যাবে। সিলেবল না জানলে আপনি একটা পলিসিলেবল, অর্থাৎ এখানে 5টা স্টেপ দিতে হবে আপনার কণ্ঠস্বরে, সেখানে আপনি একটা স্টেপ দিয়ে চলে গেলেন, তাহলে আপনার বানান সুন্দর হলো না এবং বানান আপনার মনেও থাকবে না। তাহলে সিলেবল অনুযায়ী বানানটা শিখবেন যাতে করে আপনার কণ্ঠটাও সুন্দর হয় এই বানানটা উচ্চারণে এবং আপনার বানানটাও মনে থাকে। তাহলে অর্থোগ্রাফি বানান তত্ত্বে আপনি এই সিলেবলের উপর বেশি জোর দেবেন। তাহলে শুরুতেই যখন আপনি সিলেবল সহ পড়বেন তাহলে বড় হয়ে আপনাকে এই ওয়ার্ডটা বারবার দেখতে হবে না এটার শুদ্ধ উচ্চারণ কোনটি, কারণ সিলেবল অনুযায়ী আপনি পড়লে শুদ্ধ উচ্চারণ এমনিতেই চলে আসবে। আর অর্থোগ্রাফিটা হচ্ছে দ্য কনভেনশনাল স্পেলিং সিস্টেম অফ ল্যাঙ্গুয়েজ, মানে হচ্ছে আপনি ভাষার যে সাধারণ নিয়মগুলো পড়বেন সেই নিয়মগুলো জেনে বানান করাকে বলা হয় অর্থোগ্রাফি। আরেকটা হচ্ছে 2 নাম্বার ইজ এটিমোলজি, শব্দতথ্য, অর্থাৎ একটি শব্দের অরিজিন কোথায় থেকে উৎপত্তি হয়েছে এবং কিভাবে এটার ইভলিউশন হয়েছে এবং আপনি যেখানে আছেন সেইখানে এই শব্দটা কিভাবে ব্যবহৃত হয়েছে, মানে এটার অরিজিন থেকে আপনার সামনে পর্যন্ত চলে আসার উত্থান পতন আপনি এই শব্দটা দেখে নেবেন, তাহলে এই শব্দটা আপনার বেশি মনে থাকবে। এটা হচ্ছে এটিমোলজি, মানে হচ্ছে শব্দতত্ত্ব। আর আরেকটা হচ্ছে 3rd নাম্বার ইজ সিনট্যাক্স, মানে হচ্ছে বাক্য গঠন, অর্থাৎ
বাক্যটা আপনি গঠন করবেন কিভাবে, এটা অ্যারেঞ্জমেন্ট করলে এটা একটি সুন্দর অর্থ দিবে সেই রকমভাবে এই বাক্যটা গঠন করবেন। বাক্য শুধু এলোমেলো গঠন করলেই হলো না, বাক্যের সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনাকে একটা ওয়েল ম্যানেজমেন্টের দরকার হবে। আর ওয়েল ম্যানেজমেন্টের জন্য আপনি এই যত রকমের বাক্য আছে প্রায় 50-60 রকমের সব ধরনের ফরমেশন আপনাকে জানতে হবে এবং এইভাবে সিনট্যাক্স বা বাক্য গঠন করতে হবে। তারপর হচ্ছে পাংচুয়েশন, বিরাম চিহ্ন, কোথায় আপনি ফুল স্টপ দিবেন, কোথায় কমা দিবেন, কোথায় ড্যাশ দিবেন, এইগুলো জানবেন। এছাড়াও পাংচুয়েশনে কোথাও কোথাও চিহ্ন দেয়া থাকবে না, কিন্তু আপনাকে বুঝে বুঝে শ্বাস ফেলতে হবে। এইটাও পাংচুয়েশনের অন্তর্গত। আপনি যখন নিউজ প্রেজেন্টার হবেন সেখানে কিন্তু আপনাকে কোথাও স্ট্রেস দিতে হবে, কোথাও শ্বাস ফেলতে হবে, এইগুলো দেয়া থাকবে না, কিন্তু আপনি বুঝে নিতে হবে। এইটাই হচ্ছে পাংচুয়েশনের ব্যবহার। আরেকটা হচ্ছে প্রোসোডি। প্রোসোডি হচ্ছে ছন্দমিল, অর্থাৎ আপনি যেই সেন্টেন্সগুলো বলবেন এইটার মধ্যে একটা রিদমিক সাউন্ড থাকতে হবে। রিদমিক মানে ছন্দের মিল। আপনার কথাটা সুন্দর হতে হবে। যখন মিল পাবেন তখনই দেখবেন আপনার কথাটা গ্রাহ্য হচ্ছে। আর কথাটা যখন মিল থাকবে না তখন আপনার এই প্রোসোডি হচ্ছে না। প্রোসোডি সাধারণত পোয়েট্রি, কবিতার সাথে মিলে, কিন্তু আমরা সচরাচর যেই কথাগুলো বলি এগুলো কিন্তু এক ধরনের ছন্দ। কারণ এই কথাগুলো উল্টাপাল্টা হলে কিন্তু আপনার কথাগুলো কেউ শুনবে না। কাজেই আপনার কথাগুলো একটি প্যাটার্নে আছে। শুরুতেই সাবজেক্ট বলছেন, তারপর ভার্ব বলছেন, তারপর অবজেক্ট বলছেন। আর বাংলার ক্ষেত্রে শুরুতেই সাবজেক্ট বলছেন, তারপর কর্ম বলছেন, তারপর ভার্ব বলছেন। এই যে একটা ছন্দ বা মিল বা রিদমিক সাউন্ড, এইটাকেই বলা হয় প্রোসোডি বা ছন্দমিল। সাধারণত কবিতা লেখা, গীতিকা লেখা এইগুলোর ক্ষেত্রে এই প্রোসোডিটা ব্যবহৃত হয়, কিন্তু আমাদের কথাগুলো অনেক ছন্দের সাথে মিল রেখে কথা বলতে পারি। এভাবে আমরা ইংলিশ টিউটোরিয়াল অর্থাৎ বাসায় বসে এই নিয়মগুলো জেনে ইংরেজি পড়ার মাধ্যমে আমরা আমাদের ইংরেজি দক্ষতা বৃদ্ধি করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ভালো থাকবেন। বাই বাই।